প্রিয় ছাত্রছাত্রী, দীর্ঘদিন পর আজকে তোমাদের একটি ক্লাস নিব আমি। তো করোনার কারণে ক্লাসে উপস্থিত হতে পারিনি আমরা সবাই। তো নিয়ম অনুসারে আজকে বা বর্তমানে তোমরা সেকেন্ড ইয়ারে থাকার কথা। তো সেকেন্ড ইয়ারের ক্লাস নিয়মিতভাবে জুন মাসের 1 তারিখ থেকে প্রতি বছরই শুরু হয়। এবারও হওয়ার কথা থাকলেও করোনার কারণে আমরা সেটা করতে পারিনি। তো এখন আমাদের অনলাইন ক্লাস চলছে। তো আমি আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা দিব। সিলেবাসটা আগে বোঝা দরকার, তারপর বুঝে তোমরা বই সবার, আশা করি সবার বাড়িতে বই আছে, বাংলা ব্যাকরণ দ্বিতীয় পত্র। তো ব্যাকরণ অংশটাই আমি আজকে ব্যাকরণের সিলেবাসটা সম্পর্কে ধারণা দিব। তো ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র নম্বর হচ্ছে 30 নম্বরের মধ্যে 6টি প্রশ্নের উত্তর করতে হয়। মোট 12টি প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নেরই অথবা থাকবে। তো নম্বর বন্টনটা হচ্ছে, প্রথমত হচ্ছে উচ্চারণ থেকে 2টা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে উচ্চারণের নিয়ম, উচ্চারণের নিয়মের মধ্যে 5, এটার অথবা থাকবে 8টি শব্দ, 8টি শব্দের যে কোনো 5টি শব্দ উত্তর করতে হবে, উচ্চারণ লিখতে হবে 5। তো 1 নম্বর গেল উচ্চারণ। 2 নম্বর হচ্ছে বানান থেকেও 2টি প্রশ্ন থাকবে। একটা হচ্ছে বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম থেকে একটি প্রশ্ন, এবং 8টি ভুল বানান দেয়া থাকবে, সেই বানানগুলোকে শুদ্ধ করতে হবে। বানানের নিয়ম অনুসারে বানানগুলোকে শুদ্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে হচ্ছে যে ব্যাকরণগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে 8টা ভাগে ভাগ করা হয়। সেই 8টা ভাগের বিস্তারিত বর্ণনা আছে বইয়ের মধ্যে, তোমরা পড়ার চেষ্টা করবে। এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে ব্যাকরণিক শব্দের একটা অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ চিহ্নিত করতে হবে, নির্ধারণ করতে হবে যে এটা বিশেষ্য অথবা বিশেষণ অথবা সর্বনাম অথবা ক্রিয়া বিশেষণ, এইভাবে ব্যাকরণিক শব্দ আমরা চিহ্নিত করব। অথবা বর্ণনামূলক একটি প্রশ্ন থাকবে, সংজ্ঞা থাকতে পারে, সেই 5 নম্বরে যে কোনো একটা আনসার করতে হবে ব্যাকরণিক শব্দ থেকে। 4 নম্বর হচ্ছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। উপসর্গ, প্রত্যয়, সমাস, এই 3টা থেকে যে কোনো 2টা উত্তর করতে হবে। 3টা থেকে যে কোনো 2টা থাকবে, 2টা থেকে প্রশ্ন হবে। প্রত্যয় থেকে অথবা সমাস থেকে 2টার একটা থেকে থাকবে, অথবা উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকবে। উপসর্গ, প্রত্যয়, সমাস 3টার মধ্য থেকে যে কোনো 2টা প্রশ্ন হবে, 2টার মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে। প্রত্যয়, সমাস যদি আসে তাহলে উপসর্গ থেকে কোনো প্রশ্ন আসবে না, বা উপসর্গ প্রত্যয় থেকে যদি প্রশ্ন আসে, 2টা থেকে আসে, তাহলে সমাস থেকে কোনো প্রশ্ন আসবে না। এই 3টা বিষয়ের মধ্যে যে কোনো 2টা বিষয় থেকে 2টা প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বর 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে বাক্য তত্ত্ব। বাক্যের চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে 2টা, বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটা, আর বাক্যান্তর বা বাক্য রূপান্তর থাকবে। 8টি বাক্য থাকবে, 8টির মধ্যে যে কোনো 5টি বাক্যের বাক্যান্তর করতে হবে। এখানে প্রথমত বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে, যেমন বাক্য কাকে বলে,
বাক্য গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করে 5 নম্বরের প্রশ্ন। অথবা থাকতে পারে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার, উদাহরণ সহ আলোচনা। এটার বিপরীতে যে কোনো 8টি বাক্য থাকবে, 8টি বাক্যের মধ্যে যে কোনো 5টি বাক্য বাক্যান্তর বা বাক্য রূপান্তর করতে হবে। বাক্য রূপান্তরের নিয়ম তোমরা জানো, স্কুল পর্যায়ে পড়ে আসছো। বাক্য রূপান্তর হচ্ছে বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, অর্থের কোনো পরিবর্তন না করে তার গঠনের কাঠামোর পরিবর্তন করে বাক্যান্তর করতে হবে যে কোনো 5টি বাক্য। এই গেল 5 নম্বর। 6 হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এখানেও 2টা প্রশ্ন থাকবে 5 নম্বরের, একটা অথবা আরেকটা। একটা অনুচ্ছেদ থাকবে, একটা অনুচ্ছেদের মধ্যে ভাষাগত ত্রুটি থাকবে, ভুল থাকবে, এটাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। অথবা এটার অথবা থাকবে 5 নম্বরের প্রশ্ন, 8টি বাক্য থাকবে ভুল, যে কোনো দিক থেকে ভুল থাকতে পারে বাক্যের মধ্যে। বানানগত ভুল থাকতে পারে, চলিত সাধুরীতির মধ্যে ভুল থাকতে পারে। যে কোনো ধরনের ভুল থাকুক না কেন, ভুলটাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। কয়টা বাক্যের সংশোধন করতে হবে? 5টা। 8টি বাক্য দেওয়া থাকবে ভুল বাক্য, এর মধ্যে 5টি বাক্যের শুদ্ধ রূপ লিখতে হবে। এই হচ্ছে বাংলা ব্যাকরণ 30 নম্বরের যে সিলেবাস। প্রত্যেকটা প্রশ্নের অথবা থাকবে, 6টা প্রশ্ন আনসার করতে হবে, 6টার প্রত্যেকটারই বিকল্প থাকবে। তোমরা যেটা ভালো মনে করো, যেটা বুঝো, যেটা আনসার করলে তুমি একুরেট সঠিক আনসারটি করতে পারবে, 5 নম্বরের 5 নম্বর সঠিক আনসার করতে পারবে, সেটা করার চেষ্টা করবে। আর তোমরা যদি বইপত্র না কিনে থাকো, যত শীঘ্র সম্ভব বই কিনে নেবে। বাংলা ব্যাকরণ বই আছে, নির্মিতি বই আছে, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে। তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে এই বন্ধের মধ্যে। এই সময়টাকে একেবারে নষ্ট না করে কাজে লাগানোর চেষ্টা করবা, সর্বোচ্চ চেষ্টা করবা, কারণ সময় কারোর জন্য বসে থাকে না। পরীক্ষা যথা নিয়মে যথা সময় পরীক্ষা হবে। পরীক্ষা তোমাকে 2 দিন আগে হোক বা পরে হোক, পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তো কাজেই পরীক্ষার প্রস্তুতি তো আমাকে নিতে হবে, তোমাকে নিতে হবে। তো কাজেই পড়াশোনা আশা করি মনোযোগ সহকারে করবা। আর যেসব ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি অনুরোধ করবো, যারা এখনো বই কিনো নাই, বাংলা 2য় পত্র বইটা কিনে নিবে, সময় নষ্ট না করে। এখন আমি সিলেবাসের প্রথম যে জিনিসটা আলোচনা করছিলাম, উচ্চারণের নিয়ম। এটার বিপরীতে থাকবে 8টি শব্দ, তার উচ্চারণ লিখতে হবে 5টি। 8টা শব্দের মধ্যে 5টা উচ্চারণ লিখতে হবে অথবা আনসার করতে হবে। উচ্চারণের নিয়ম 5 নম্বরের প্রশ্ন। তো আমি আজকে একটু উচ্চারণের নিয়ম একটু আলোচনা করব। এর মধ্যে আছে, আমরা জানি যে বাংলা বর্ণমালাতে স্বরবর্ণ আছে এবং ব্যঞ্জন বর্ণ আছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি আছে? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? 39টি। তো বাংলা বর্ণমালার বর্ণ সংখ্যা হচ্ছে 50। তো বাংলা বর্ণমালার প্রথম বর্ণটি হচ্ছে স্বরবর্ণের অ। সেই অ এর কিছু নিয়ম আমরা আলোচনা করব। ও উচ্চারণের নিয়ম। কোন শব্দের শুরুতে বা আদিতে আদ্য ও, এরপরে রস্বই বা রস্যধ্বনি থাকলে ওটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আদ্য মানে শুরু, আদি মানে কি? আদি অর্থ হচ্ছে শুরু। কোন শব্দের শুরুতে যদি ও ধ্বনি থাকে আর ও এর পরে যদি রস্বই বা রস্য থাকে, তাইলে ওটা কি হয়ে যাবে? উ হয়ে যাবে। যেমন উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি ছবি। ছবি একটি শব্দ। এই শব্দটা আমরা যদি স এর পরে ও আসে উচ্চারণের ক্ষেত্রে, তারপর রস্বইকার আছে, তাহলে ছটা হয়ে যাবে সু।
ছবি। ছবির উচ্চারণটা কি লিখবো আমরা? ছবি লিখবো। ছবির উচ্চারণটা কি লিখবো? ছবি লিখবো। নিয়মটা ভালো করে খেয়াল করো। আদ্য অ মানে সয়ের সাথে ও আসে এবং তার পরবর্তীতে নিয়ম অনুসারে রস্বই বা দীর্ঘ যদি থাকে তাইলে এই সটা হয়ে যাবে সু, আর বিটা তো বি আছে, ছবিটা হয়ে গেল ছবি। যেমন আরেকটা শব্দ আমি লিখি নদী। এই যে দৈন্ত ন, নয়ের সাথে কি আছে? ও আছে, তাহলে নটা হয়ে যাবে নু, আর দিটা হয়ে যাবে রস্বইকার, নদীটা হয়ে যাবে নদী। এখন কথা হচ্ছে দীর্ঘ ইকারটা কি হয়ে গেল? রস্বইকার হয়ে গেল। এখানে বাংলা বানানের নিয়মে আছে যে দীর্ঘ ইকার যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি উচ্চারণে আছে কি, যদি দীর্ঘ ইকার থাকে তাহলে সেটা হয়ে যাবে রস্বইকার। মূর্ধন্যস্ব থাকলে হয়ে যাবে দন্তস্ব বা তালব্যস্য, অথবা তালব্যস্য দন্তস্ব যেখানে আছে সেখানে হয়ে যাবে তালব্যস্য। দীর্ঘকার থাকলে হয়ে যাবে রস্যকার, সেটা উচ্চারণের ক্ষেত্রে। আমরা এটা দেখবো, আস্তে আস্তে পাবো আমরা। যেমন আছে অনুমান, একটি শব্দ আছে অনুমান। অনুমান কি শব্দ? অনুমান। অনুমানটা কি হবে? অনু, এই যে ও এর পরে দন্তের সাথে রস্যকার আছে, তাহলে ওটা হয়ে যাবে উ, ওটা কি হয়ে গেল? উ, তাইলে এটা হবে অনুমানটা কি হবে? অনুমানটা হবে অনুমান। এই গেল একটা নিয়ম। তো ব্যতিক্রম আছে এর মধ্যে। ব্যতিক্রমটা হচ্ছে যে না বোধক অউপসর্গ, না বোধক অউপসর্গ এবং সহ বা সঙ্গে অর্থে ব্যবহৃত মানে যদি হয় তাইলে সেটা অবিকৃত থাকবে। যেমন দিছে একটা শব্দ আমি তোমাদেরকে বলি অসীম। অসীম, এই অসীম শব্দটা অসীমের আগে হচ্ছে অ, এখানে না বোধ করতে ব্যবহৃত হয়, এই জন্য অটা ওই থেকে যাবে। আর সীমটা হবে দীর্ঘ ইকারটা হবে রস্ব ইকার, আর দন্তস্বটা হবে তালব্যস্য। অসীমটা কি হয়ে গেল? অসীম। অসীমটা হয়ে গেল অসীম, তালব্যস্য হয়ে গেল দন্তস্ব, তালব্যস্য হয়ে গেল, আর দীর্ঘ ইকার হয়ে গেল রস্ব ইকার। এখানে আরেকটা কথা আছে যে অসীম যদি কোনো মানুষের নাম হয়, কোনো নাম হয়, নামবাচক পদ হয় বা নামবাচক শব্দ হয়, তাইলে এই অসীমটা নামবাচক যদি হয় তাইলে এই অসীমটা হবে উ সীম। এখন পরীক্ষাতে তুমি যদি মনে করো এই অসীম শব্দটা আছে, দুইটাই তুমি আনসার করতে পারো, যে কোনো একটা, দুইটার যে কোনো একটা, অসীম দিলেও হবে অসীম দিলে হবে। তুমি কোন সেন্স এটা ব্যবহার করতে চাও সেটার উপর এটা নির্ভর করে। এটা গেল আদ্য অ এর পরে শুরুতে যদি অ থাকে ধ্বনির সাথে, আর তারপরে যদি রস্বই বা দীর্ঘ থাকে বা রস্যু থাকে, তাইলে ওটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। 2 নম্বর দ্বিতীয় নিয়মটা হচ্ছে আদ্য অ এর পরে রিকার যদি থাকে তাইলে কি হবে? রিকার থাকলে সেই রিকারটা যদি থাকে তাইলে কি হবে? ওটা ও হয়ে যাবে। যেমন আছে একটি শব্দ আমি বলি আদ্য এর পরে যদি রিকার থাকে তাহলে রিকারটাকে আমরা কিভাবে দেখব? রিকার থাকলে ওটা ও হয়ে যাবে। যেমন একটা শব্দ আছে, উদাহরণ যকৃত। এই যকৃত শব্দটাকে আমরা নিয়ম অনুসারে যদি করি, রিকার এখানে আছে, আর গুণস্থ জটা হয়ে যাবে বর্গীয় জ, জটা হয়ে যাবে যকৃ, তো এর পরে আবার একটা ও আছে, তাইলে হয়ে যাবে তু, যকৃতু। যকৃতটা কি হয়ে গেল? যকৃতু। জয়ের সাথে ও আছে,
ও এর পরবর্তী যে বর্ণটি আছে তার সাথে রিকার আছে, রি আছে, তাহলে কি হবে? জটা হয়ে যাবে জু, আর অতুস্থ জ যেটা আছে সেটা হয়ে যাবে বর্গীয় জ। তাহলে যুক্রি ত, ত এর সাথে আবার একটা ও আছে, এই নিয়ম অনুসারে আমরা দেখব। তাহলে ওটা হয়ে যাবে যুক্রিতু, যুক্রিতু। আরেকটা শব্দ আমি বলি, যেমন আছে বক্তৃতা, বক্তৃতা, বক্তৃতা শব্দটা ব এর সাথে ও আছে, তাহলে বটা হয়ে যাবে বু। একটু খেয়াল করে লিখলে আমরা এটা করতে পারবো। বুক, এখানে একটা হসন্ত হবে, বুক ত্রিতা, বক্তৃতাটা কি হয়ে যাবে? বুক ত্রিতা। আচ্ছা, এটারও ব্যতিক্রম আছে, যেমন অকৃপণ, ও না বোধক শব্দ হয়, নেগেটিভ সেন্স থাকে। অকৃপণ, ও ব্যতিক্রমটা হবে এই, অকৃপণটা হবে মূর্ধন্য। অকৃপণ শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি, এই ব্যতিক্রমটা কি? কৃপণের আগে ও আসছে, ও একটা উপসর্গ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার উপসর্গ আবার কি? উপসর্গটা কি? উপসর্গ হচ্ছে একটি অব্যয়বাচক শব্দাংশ, যেটা কোন শব্দের পূর্বে বা আগে বসে নতুন একটা শব্দ তৈরি করে। যেমন কৃপণের আগে এখানে ও বসছে, অকৃপণ, কৃপণ, অকৃপণ। কৃপণ হচ্ছে যিনি ব্যয় করতে চান না, খরচ করতে চান না, কৃপণতা অবলম্বন করেন, তাকে বলা হয় কৃপণ। আর অকৃপণ হচ্ছে যিনি কৃপণ নন, উদার। দুইটার অর্থ চেঞ্জ হয়ে গেল, অর্থ পরিবর্তন হয়ে গেছে। তো এই যে অকৃপণ, এই যদি নেগেটিভ বা না বোধ করতে একটা উপসর্গ দিয়ে আমি শব্দটা তৈরি করি, তাহলে অকৃপণটা হয়ে যাবে অকৃপণই থাকবে। তবে এখানে একটু পরিবর্তন হবে, কোনটা? অকৃপণটা, কোনটা হবে পৌকার, অকৃপণটা হবে কোন? অকৃপণ, পয়ের পরে একটা ও আছে, তাই অকৃপটা হবে কি কু, মূর্ধন্যটা হবে দন্তন্য, হসন্ত। তাহলে অকৃপণটা কি হয়ে গেল? অকৃপণটা কি হয়ে গেল? অকৃপণ। এটা হলো ব্যতিক্রম। জফলা থাকে ও এর পরে, শুরুতে যদি অধ্বনি থাকে এবং তারপরে যদি জফলা থাকে পরবর্তীতে, তাইলে সেটা কি হয়ে যাবে? ওটা উ হয়ে যাবে, ওটা ওটা কি হয়ে যাবে? উ হয়ে যাবে। শুরুতে যদি অধ্বনি থাকে এবং তার পরবর্তীতে যদি জফলা থাকে, তাইলে ওটা কি হয়ে যাবে? উ হয়ে যাবে। আদিতে, শব্দের আদিতে ও থাকে। যেমন আমি একটি শব্দ লিখি, উদাহরণ দিলাম, গদ্য একটা শব্দ লিখি, গদ্য বইয়ের পরে ও আছে, আর পরবর্তী যে বর্ণটা আছে তার সাথে একটা জফলা আছে, তাহলে কি দাঁড়ালো? এটাই গয়ের সাথে ও আছে, তাহলে গটা হয়ে যাবে গু। রস্য যেহেতু উ হবে, তাহলে গটা হয়ে গেল গো। গদ্যটা হবে গদ্দু, গদ্যটা কি হবে? গদ্য। ঠিক একই রকম পদ্য, এই পদ্য মানে কবিতা, এই পদ্য হবে কু, পদ্যটা কি হয়ে যাবে? পদ, পদ্যটা হবে পদ্য, পদ্যটা কি হয়ে গেল? পদ্য হয়ে গেল। গদ্য হয়ে গেল গদ্য, পদ্য হয়ে গেল পদ্য। আচ্ছা, আরো উদাহরণ আছে, যেমন বন্য, কল্যাণ, কল্যাণ শব্দটা আমি লিখি, কল্যাণ আমরা জানি যে বানানটা হচ্ছে এই কল্যাণ। কল্যাণকে যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে? কয়ের পরে ক আছে, তাহলে কটা কু হয়ে যাবে, স্বাভাবিক নিয়মে। কটা কি হয়ে গেল? কু। কল্যাণটা হবে কুল, লান, লান, কুল, লান। মূর্ধন্যটা হয়ে যাবে, মূর্ধন্যটা কি হয়ে গেল? দন্তন্য হয়ে গেল। কল্যাণটা হয়ে গেল কল্যাণ।
যেমন আছে বন্য, একটা শব্দ আছে বন্য। বন্য, বন্য শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি, বন্যটা হবে বু, বন্যের বটা হবে বু, বন নু, বন্যটা হবে বন নু, বন্যটা কি হয়ে গেল? বন্য হয়ে গেল। এখানেও ব্যতিক্রম আছে, যেমন অব্যাহত একটি শব্দ, অব্যাহত, অব্যাহত ব্যতিক্রম, এর মধ্যেও ব্যতিক্রম আছে। শুরুতে ও থাকলেও এটা পরিবর্তন হবে না, জফলা থাকলেও পরিবর্তন হবে না। এরকম একটি উদাহরণ আমি এখন দিব, যেমন অব্যাহত। অব্যাহত, অব্যাহত, অব্যাহত শব্দটাকে ব্যাহত, ব্যাহতর আগে আমি অ ব্যবহার করলাম, উপসর্গ। অ তো একটি, অ একটি উপসর্গ, ও একটি উপসর্গ। তো ও অব্যাহত, এটা অব্যাহতই থাকবে, অব্যাহত, তোটা হয়ে যাবে অব্যাহত, অব্যাহত হয়ে গেল কি? অব্যাহত। এই যে ওটা ওই রয়ে গেল, কেন রয়ে গেল? ও একটি উপসর্গ, ব্যাহতর আগে এটা না বোধ করতে প্রকাশ করছে, যার কারণে ওটা পরবর্তীতে ওই রয়ে গেল। এটা হচ্ছে ব্যতিক্রম। যেমন আরেকটা উদাহরণ এটাতে দেই, অন্যায় একটা শব্দ আছে, ন্যায়ের আগে ও উপসর্গ দিলে কি হয়ে গেল? অন্যায়। এই যে অন্যায়, ন্যায়ের আগে ও দিলাম, উপসর্গ দিলাম, না বোধ করতে প্রকাশ করছে, এই জন্য ওটা ওই থেকে যাবে, ওটা ও হবে না। অন্যায়টা হবে কি? অন, না এটা হবে অন্যায়, অন্যায়। এই হচ্ছে বাস্তবতা। তারপরে আরেকটা নিয়ম আছে, শুরুতে যদি ও থাকে আর তারপরে যদি যুক্ত বর্ণ কিয়, শুরুতে যদি ও থাকে আর তারপরে যদি যুক্ত বর্ণ কিয় বা বর্গীয় নিয় থাকে, শুরুতে যদি অ থাকে, তার পরবর্তীতে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ ক্ষীয় বা বর্গীয় নিয় থাকে, যে কোনো একটাই থাকুক, তাইলে ওটা কি হয়ে যাবে? অ হয়, ওটা হয়ে যাবে উ। যেমন বক্ষ একটি শব্দ, বক্ষ, বক্ষ। এই বক্ষ হচ্ছে ব অ ক্ষীয়, বয়ের সাথে কি আছে? অ, তাহলে বটা হয়ে যাবে বু, বটা হয়ে গেল বু। বক্ষটাকে যদি আমরা ভাঙি তাইলে হবে বক, বক্ষটা হবে খু, তাইলে বক্ষকে উচ্চারণ করলে কি হবে? বক খু। কিন্তু আমরা জানি যে ক্ষীয় শব্দটা, ক্ষীয় শব্দটা হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন, এর মধ্যে আছে ক এবং মূর্ধন্য স, ক আছে এবং মূর্ধন্য স আছে। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি দাঁড়াইলো? শর্তটা হচ্ছে শুরুতে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, শুরুর বর্ণের সাথে ব্যঞ্জন ধ্বনি যদি থাকে, তার পরবর্তীতে ক্ষীয় বা বর্গীয় যুক্ত ব্যঞ্জন থাকে, তাইলে ওটা কি হয়ে যাবে? উ হয়ে যাবে। তাই এই জন্য বটা কি হয়ে গেল? বু, ক্ষীয়টা হয়ে গেল খ, বুক খু, বক্ষটা হয়ে গেল বুক খু। যেমন যজ্ঞ, বর্গীয় একটা উদাহরণ দিয়ে দিই, যজ্ঞ। এই যে যজ্ঞ, যজ্ঞটার একই অবস্থা, যজ্ঞটা হয়ে যাবে যুগ, অন্তত জটা হয়ে যাবে বর্গীয় জ, অন্তত জটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? যোগ, যজ্ঞটা হয়ে যাবে যোগ্য। এই যে গ এবং গ, এখানে কিন্তু বর্গীয় নিয়ম, সত্যিকার অর্থে বাস্তবে আমরা তার মধ্যে পাই বর্গীয় নিয়ম, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে পাইলাম কি? গ এবং গ। আর শেষের গটার উপরে কি হবে? একটা চন্দ্রবিন্দু হবে, শেষের গয়ের উপরে একটা চন্দ্রবিন্দু হবে। এই জিনিসগুলো মনে রাখবা, উচ্চারণের নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা কাজ করব, দেখা যাবে অতি সহজেই কাজগুলো করা সম্ভব, কোনো সমস্যা নাই। এখানে সমস্যা হওয়ার কোনো কথাও না। নিয়ম বুঝলে, নিয়ম অনুসারে যে কোনো শব্দ থাকলে সেই শব্দকে বিশ্লেষণ করে সেটার সঠিক উচ্চারণ আমরা বের করতে পারবো, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আরেকটা নিয়ম আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে যে আদিতে যদি ও থাকে এবং তার সাথে যদি
রফলাযুক্ত আদ্য অ হয়, রফলাযুক্ত আদ্য অ, তাইলে সেখানে অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। রফলাযুক্ত অ, রফলাযুক্ত অ থাকলে সেখানেও অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিই, গ্রহ একটি শব্দ, গ্রহ, এই গ্রহ শব্দটাকে যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে দেখবো আমরা গয়ের সাথে রফলা আছে, নিয়ম অ, গ্রহের সাথে কি আছে? রফলা যুক্ত ও, তাইলে গ্রহটা হয়ে যাবে গ্রু, গ্রহটা কি হয়ে যাবে? গ্রু। হয় সাথে আবার একটা ও আছে, তাইলে কি হবে? হু। গ্রহটা কি হয়ে যাবে? গ্রুহু। গ্রহটা কি হয়ে গেল? গ্রুহু হয়ে গেল। তারপরে আছে ব্রত একটি শব্দ, ব্রতটা একই নিয়মে হবে, ব্রটা হবে ব্রু। একটা শব্দ পড়লে বোঝা যাবে, ব্রতটা হবে ব্রুতু। ব্রতটা কি হয়ে গেল? ব্রুতু হয়ে গেল। যেমন প্রথম একটি শব্দ আছে, প্রথম, প্রথম শব্দটার উচ্চারণটা কি হবে? ব্রু, প্রটা কি হয়ে যাবে? ব্রু। স্বাভাবিক, দুই একটা উদাহরণ পড়লেই দেখবা আয়ত্তে এসে গেছে। প্রথমটা হবে তম, তমটা হবে তুম, তাইলে প্রথমটা হবে পু তুম, প্রথমটা কি হয়ে গেল? প্রতুম। যেমন এখানে আরেকটা শব্দ আছে প্রধান, এই যে প্রধান মানে কি? প্রধান মানে সবচেয়ে বড় জিনিস, প্রধান। তো প্রধান মানে প্রটা হয়ে যাবে প্রু, ধানটা হয়ে যাবে দান, প্রধান। প্রতুম এখানে হর্ষন্ত হবে। গ্রহ এখানে কোনো হর্ষন্তের প্রয়োজন নেই, ব্রুতুর কোনো হর্ষন্তের প্রয়োজন নেই। প্রতুম ময় নিচে একটা হর্ষন্ত অটোমেটিক্যালি আসবে, প্রধানের দন্তন্য নিচে একটা হর্ষন্ত অটোমেটিক্যালি আসবে। এই গেল বাস্তবতা। এর মধ্যে আবার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকতে পারে। একাক্ষর, একাক্ষর সর্বনাম। একাক্ষর, একাক্ষর মানে একটি অক্ষর, একাক্ষর একটি অক্ষর। একাক্ষর শব্দে রফলাযুক্ত আদ্য ও এর পর অন্তুস্থ ও থাকলে সেটি পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। যেমন একটা শব্দ আছে একাক্ষর, একাক্ষর বলতে আমরা কি বুঝি? একাক্ষর, অক্ষর জিনিসটা কি? অক্ষর কাকে বলে আমরা জানি কিনা, এটা হচ্ছে বড় জিনিস। আমরা জানি বর্ণ কাকে বলে, বর্ণ কি? বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ জিনিসটা কি? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। অক্ষর কি জিনিস? অক্ষর হচ্ছে, অক্ষরকে ইংরেজিতে আমরা বলি সিলেবল। অক্ষর জিনিসটা কি? অক্ষর অনেকে আমরা মনে করি অক্ষর আর বর্ণ একই, আসলে অক্ষর এবং বর্ণ এক জিনিস নয়। অক্ষর এক জিনিস, বর্ণ আরেক জিনিস। বর্ণ হচ্ছে সিঙ্গেল, বর্ণ হচ্ছে কি? সিঙ্গেল, একটা। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আর অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু আমরা উচ্চারণ করি সেটাকে বলা হয় অক্ষর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস, একবারে মিনিমাম চেষ্টায় আমরা একটা শব্দের যতটুকু উচ্চারণ করি তাকে বলা হয় অক্ষর। যেমন ক্রয় একটি শব্দ, ক্রয়, ক্রয় একটি শব্দ, ক রফলা অন্তুস্থ অ, ক্রয় একটি শব্দ। এই যে ক রফলা অ, কয়ের সাথে ক্র ও আসছে এবং তারপরে কি আসছে? অন্তুস্থ। সেই এই শব্দটার কোনো পরিবর্তন এখানে ক্রয় হবে না। ক্রয়টা কি হবে না? ক্রয় হবে না। ক্রয়টা কি হবে? ক্রয়টা ক্রয় থেকে যাবে, এখানে একটা হর্ষন্ত ব্যবহার করবে। ক্রয়, ক্রয়, এখানে কোনো হর্ষন্ত মানে এটা মানে রফলাযুক্ত, যদিও ক রফলা, রফলাযুক্ত অ, কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, সেটা উ হবে না। ওটা কি হবে না? উ হবে না। ব্যতিক্রম, কারণ একাক্ষর, এখানে কিন্তু একটা অক্ষর। এই ক্রয় শব্দটার মধ্যে অক্ষর কয়টা? একটা। আমরা যারা জানি না, অনেকে আমরা জানি না, এই আমরা মনে করবো যে ক্রয় শব্দটার মধ্যে এখানে অক্ষর দুইটা তিনটা, কেউ বলবে দুইটা, কেউ বলবে তিনটা। আসলে এখানে অক্ষর হচ্ছে একটা, কিন্তু বর্ণ হচ্ছে এখানে তিনটা। বর্ণ এখানে কয়টা আছে? ক আছে, র আছে এবং অন্তুস্থ
অ আছে, কিন্তু উচ্চারণে আমরা যদি যাই আমরা এখানে পাবো যে ক্রয় হচ্ছে একটি অক্ষর, ক্রয় হচ্ছে একটি অক্ষর। এখানে কোনো ক্রয়টাকে আমরা ব্যঙ্গে উচ্চারণ করতে পারি না, ক্রয়ের উচ্চারণটা হচ্ছে একসাথে আসে। যেমন আমি যদি বলি ব্যাকরণ, এই যে ব্যাকরণ, ব্যাকরণ শব্দের মধ্যে অক্ষর কয়টা আছে? ব্যাকরণ, তিনটা অক্ষর, ব্যাকরণ। যত চেষ্টাই করি আমি একসাথে উচ্চারণ করা সম্ভব নয়। যেমন মা, মাকে আমি যত চেষ্টাই করি মাকে আলাদা করে উচ্চারণ করা সম্ভব না। মা এখানে একটা শব্দ এবং মায়ের মধ্যে দুইটা বর্ণ আছে, একটা অক্ষর আছে। অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্যটাও তোমরা জেনে রাখো। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ এবং সেটা একক, এক সিঙ্গেল। আর অক্ষর হচ্ছে সেখানে দুইটা বর্ণ থাকতে পারে, তিনটা বর্ণ থাকতে পারে, চারটা বর্ণ থাকতে পারে, একাধিক বর্ণ সেখানে থাকতে পারে। হ্যাঁ, একাধিক বর্ণ তো থাকবেই। হ্যাঁ, সেই একাধিক বর্ণ নিয়ে একটা অক্ষর হয়। অক্ষরের সংখ্যাটা হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করি একটা শব্দের বা একটি শব্দের যতটুকু উচ্চারণ আমরা করি সেটাকে বলা হয় নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে। মানে একেবারে কম নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস শব্দের মানে কি? যে আমরা অতি অল্প সময়ের ভিতরে নিঃশ্বাসের মিনিমাম যে প্রয়াস, চেষ্টা, যতটুকু আমরা একটা শব্দের উচ্চারণ করি সেটাকে বলা হয় কি বলা হয়? অক্ষর বলা হয়। অক্ষরকে আবার ইংরেজিতে বলে সিলেবল, মানে শব্দাংশ। অক্ষরকে কি বলা হয়? শব্দাংশ আবার আমি বলতে পারি, অক্ষর বলতে পারি। সিলেবল, ইংরেজিতে সিলেবল বলা হয়। তো যাই হোক, যদিও রফলাযুক্ত ও আছে কিন্তু সেখানে ও হবে না, কারণ এটা একাক্ষর, একাক্ষর শব্দ। শব্দটা কি একাক্ষর এবং তার পরবর্তীতে কি আছে? রফলার পরে কি আছে? অন্তস্থ আছে। যেমন ক্রয়, ক্রয়ের পরে ত্রয়ও আমরা বলতে পারি, ত্রয়, ত্রয়, তো রফলা অন্তস্থ ত্র। এই ত্রয়টাকে পরিবর্তন করলে ওই একই অবস্থা, অন্তস্থ অ, এই ত্রয়ের থেকে যাবে একটা হসন্ত। এই হচ্ছে ব্যতিক্রম। তো যাই হোক, আমরা শব্দের শুরুতে যদি অ থাকে বা আদিতে, আদি মানে শুরু, শুরুতে যদি অ থাকে আর সেই ও এর পরে কি কি জিনিস আমরা যদি পাই, যা যা পাবো তার ভিত্তিতে ওটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। প্রথমত আমরা আলোচনা করেছিলাম শব্দের আদিতে যদি অ থাকে, হ্যাঁ, এবং তারপরে রস্যই বা রস্য বা দীর্ঘ যদি থাকে তাহলে ওটা ও হয়ে যাবে। দ্বিতীয়টাতে আমরা আলোচনা করছিলাম, দ্বিতীয় নিয়মটাতে, যে আদিতে যদি ও থাকে এবং তার পরবর্তীতে যদি রিখার থাকে তাহলে ওটা ও হয়ে যাবে। 3 নম্বর নিয়মটা আমরা আলোচনা করছিলাম যে জফলা যদি থাকে, শব্দের শুরুতে ও থাকলে এবং তার পরবর্তীতে যদি জফলা থাকে, জফলাযুক্ত বর্ণ থাকে, তাহলে কি হয়ে যাবে? সেটা, সেই ওটা ও হয়ে যাবে। 3 নম্বর নিয়মটা এটা গেল। 4 নম্বরে আমরা পড়লাম যে যুক্ত ব্যঞ্জন যদি থাকে